সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা। আমি নাজরিন হাসান চুমকি, পেশায় অভিনয় শিল্পী হলেও দীর্ঘদিন যাবৎ থিয়েটার করে আসছি। থিয়েটার আমার শখ, থিয়েটার আমার নেশা, থিয়েটার আমার অনেক অনেক ভালো লাগার জায়গা। যেটা বললাম এটা সত্য। এবং মোস্ট অফ দ্য থিয়েটারের প্রতি দুর্বল যেই সকল থিয়েটারের মানুষেরা আছেন তারা কিন্তু এই কথাগুলোই বলে। কিন্তু আমার কথা হলো এটা 2024 সাল। 2024 সালে এসে কেন আমরা বলতে পারি না যে থিয়েটার আমার পেশা? বাংলাদেশের মানুষেরাই বলতে পারে না, মানে বাংলাদেশের থিয়েটার কর্মীরা। এখন সময় এসেছে থিয়েটারকে পেশা হিসাবে নেবার। কারণ এত সময়, এত শ্রম, এত ভালোবাসা, এত আমাকে কাছে টানা সমাজের কথা বলা, রাজনীতির কথা বলা, বিভিন্ন অসঙ্গতির কথা বলা, প্রেম ভালোবাসা সম্পর্কের কথা বলা যে মাধ্যম, সে কেন আমাদের পেশায় পরিণত হবে না? আমি 96-এ যখন ঢাকায় আসি তখন আমার কাছে থিয়েটার করাটা ছিল নেশা, ভালোবাসা অনেক বেশি আমাকে টানে। ওখানকার মানুষগুলোর সাথে আমার যে বন্ধুত্ব, সখ্যতা, সেগুলো সব আমাকে প্রতিদিন সন্ধ্যায় মুহুর্মুহু ডাক দেয়, আসো আসো আসো, তুমি এখনো কেন রিহার্সালের ফ্লোরে আসো নাই? তো সেই সময়টা কিন্তু আর নেই। আমাদের বাবা মারা কিন্তু আমাদেরকে যথেষ্ট ছাড় দিয়েছেন, কিন্তু এখনকার বাবা মায়েরা তারা কি ছাড় দিতে পারে? এই মুদ্রাস্ফীতির শহরে তাদের বসবাস, তাদেরকে যে অর্থের মানে ভাড়া দিয়ে থাকতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, মোদ্দা কথা জীবন যাপন করতে হয়, সেখানে ঘরের ছেলেটা বা মেয়েটা সন্ধ্যা হলেই থিয়েটারের জন্য ছুটে যায়, বা ওখানে গিয়ে থিয়েটার চর্চা করে 1 মাস 2 মাস কখনো কখনো 6 মাসও একটি থিয়েটারের রিহার্সাল হয়। তো মহড়া কক্ষে যায় আসে, কিন্তু তার পড়াশোনাটাও ঠিকমতো সে করতে পারছে না, সে ঠিকমতো কোনো চাকরিতে যেতে পারছে না। কারণ অনেক সময় মহড়া সকাল থেকে রাত অবধিও হয়, বিশেষ করে শোয়ের আগে। মঞ্চায়নের দিন কি সকল সময় আমরা শুক্রবার শনিবার পাই না। আর তাই এই সকল কারণে এখনকার অভিভাবকেরা তার সন্তান থিয়েটার করুক সেটা কিন্তু চান না। অথচ থিয়েটারটাকে যদি আমরা পেশায় পরিণত করতে পারি, তাহলে একটি ছেলে বা মেয়ে খুবই মনোযোগ দিয়ে থিয়েটারটা করতে পারে। বাংলাদেশের কিছু থিয়েটারের কথা বলবো যারা থিয়েটারে কাজ করতেন, তখন কিন্তু মিডিয়ার প্রতি ওইভাবে দুর্বল ছিলেন না বা ওইভাবে কাজ করেননি। মিডিয়ার হাতছানিকে তারা চাইলেই অগ্রাহ্য করতে পেরেছেন। দুটো দল বিশেষ করে সিএটি, সেন্টার ফর এশিয়ান থিয়েটার, কামালউদ্দিন নীলু পরিচালিত এই পেশাদারি থিয়েটারটি, এবং টিসিএসডি, শহীদুল আলম সাচ্চু পরিচালিত, সাথে তাদের অনেক সহযোদ্ধারা ছিলেন, নাট্যকর্মীরা ছিলেন। এই দুটি সংগঠনে কেন যেন যারা কাজ করতেন তারা কেবল থিয়েটারটাই করতেন, তারা কিন্তু অন্য কোনো কাজ তখন করতেন না মিডিয়াতে। এছাড়াও কম বেশি বেশ কিছু থিয়েটার ছিল, বিশেষত বলতে হবে বাংলা থিয়েটারের কথা, যেটি দিয়ে আসলে শুরু হয়েছিল। ঢাকার কথা বলছি, আমি পুরোটাই বাংলাদেশের কথা বলছি। বাংলা থিয়েটারের কথা বলতে হবে, কিন্তু ওইভাবে কোনো থিয়েটারই পুরোপুরি পেশাদারি হয়ে উঠতে পারিনি। আমি নিজেও কয়েকটি পেশাদারি থিয়েটার সংগঠনের সাথে কাজ করেছি, কিন্তু ওই অর্থ দিয়ে আমি পেশা হিসাবে থিয়েটারকে নিতে পারি না। যখন ওই কাজটি করি তখন আমি ওই অর্থটি পাই, তারপরে শেষ। যাই হোক, যে কথাটি বলছিলাম, আবার আগের কথায় ফিরে আসি। এই যে নাটককে পেশাদারিত্বের জায়গায় নিয়ে আসা, এটা কিন্তু আমাদের অগ্রজদের কাজ। তারা যদি প্রপারলি এই জিনিসটা চিন্তা করেন, নিয়ে আসেন, আমরা অনেক ভালো ভালো অভিনয় শিল্পী পাবো। অনেক আমার বাংলাদেশের জেলা, উপজেলা, বিভিন্ন বিভাগ, বিভিন্ন মানে থানা, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো যে সকল থিয়েটার কর্মীরা আছে, তাদের স্বপ্ন হতে পারে কিন্তু থিয়েটার তার পেশা, শুধু নেশা নয়। নেশার কারণেই মানুষ পেশাকে ভালোবেসে আগলে বুকে জড়িয়ে ধরে রাখতে পারে, সকল সময় কিন্তু অর্থের জন্য নয়।
সুতরাং এই বিষয়টা ভাবার সময় চলে এসেছে। মহড়া কক্ষে যাওয়া একজন থিয়েটার কর্মীর জন্য কিন্তু অনেক খরচের। সময়, সেটারও কিন্তু একটা কস্ট আছে। পরিবার, সেখান থেকে দূরে থেকে আমি থিয়েটারে যাচ্ছি, সেটারও কিন্তু একটা মূল্য আছে। তা এত কিছু ত্যাগ করে যে থিয়েটারটা আমরা করতে যাই, সেই থিয়েটার থেকে যদি আমি আয় করতে পারি, আমার ওই থিয়েটারে যাওয়া আসা খরচ, নিজের আড্ডার খরচ সহ পরিবারে যদি সামান্য কিছু অর্থ দিয়ে আমরা সাহায্য করতে পারি, তাহলেই কিন্তু থিয়েটারটা তার রং বদলে দিবে। একেবারেই যে সকল থিয়েটারই পেশাদারি থিয়েটার হতে হবে, এটা আমি বলছি না, এটা আমি চাইও না, বা এটা আসলে হওয়া সম্ভবও নয়। কিন্তু যদি সম্ভব হয়, এটা করলে আমরা অনেক অনেক মানে দারুণ অভিনয় শিল্পী পাবো। এবং আমরা এখনো পর্যন্ত কিন্তু একটি নাটকের বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে সমাজের অসঙ্গতির কথা চিন্তা করি, রাজনীতির কথা চিন্তা করি, মানুষের বিবেক বোধকে জাগ্রত করার কথা চিন্তা করি, বিভিন্ন রকম অসঙ্গতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলি। এত কিছু করার পরেও, এত কিছুর জন্য হলেও থিয়েটারের কেন প্রয়োজন হবে না, এবং সেই থিয়েটার কেন পেশাদারি হবে না? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা। এটা এমন, আমি আমি খুব কঠিন কোনো প্রশ্ন করিনি, তবে ভেবে দেখবার সময় এসেছে বলেই মনে করি। যদি আমরা পিছনে ফিরে যাই, 1795 সালের 27 নভেম্বর হেরেসিম লেবেদেভ ইউরোপিয়ান ধাঁচে বাংলা প্রসেনিয়াম যে নাট্যের সূচনা করে, বা তার উদ্যোগে যে না বাংলা নাট্যের শুরু হয়, সেটার পৃষ্ঠপোষকতা করে কিন্তু বাংলার অনেক জমিদার, তারপর যে ব্যবসায়ীরা, সকলেই কিন্তু নাটককে তাদের বিনোদনের একটি চর্চা হিসাবে পৃষ্ঠপোষকতা শুরু করে। তো এই নাটক বা থিয়েটার, এটা কিন্তু শুরুতে থিয়েটারের নারীরা অভিনয় করতেন না, পুরুষেরা নারীর ভূমিকায় অবতীর্ণ হতেন। যদি কখনো নারীরা নারীর ভূমিকায় অবতীর্ণ হতেন, তারা ছিলেন বারঙ্গনা পল্লীর নারীরা। অর্থের বিনিময়ে তারা অভিনয় করতেন। এই শুধু তাই নয়, শুধু তাই নয়, পরিচালক থেকে শুরু করে নেপথ্যের কলা কুশলীরা পর্যন্ত অর্থের বিনিময়ে কাজ করতেন। অর্থাৎ পেশাদারিত্ব না হলে অর্থের সংযোগ কিন্তু ছিল। অর্থের সংযোগ থাকুক বা পেশাদারি না হোক, যেই বিষয়টি নাটকের বিষয় বৈচিত্র্যের ক্ষেত্রে ছিল, সেটা হলো যে স্বাধীনতা আন্দোলনের কথা ছিল ছিল যাই হোক, অর্থের সংযুক্তি হলেও নাটক কিন্তু নীতি বহির্ভূত ছিল না। নাটকে ছিল সামাজিক আদর্শ, স্বাধীনতার আকাঙ্ক্ষা, বিধবা বিবাহ, সতীদাহ প্রথা, পণ প্রথা ইত্যাদি ইত্যাদি বিষয় বৈচিত্র্য সমৃদ্ধ প্রতিবাদী নাটক কিন্তু তখন মঞ্চায়িত হয়েছে নিয়মিত। শুধু তাই নয়, নাটক মঞ্চায়নের জন্য প্রেক্ষাগৃহের মালিক, পরিচালক, অভিনেতা সহ কারারুদ্ধও হয়েছেন। তো এটা যদি আমার বাংলার নাটকের এত সমৃদ্ধ ইতিহাস হবে, এত সুন্দরভাবে বাংলার নাটক শুরু হয়েছিল এবং এখনো তো আমরা প্রতিবাদ করতে চাই, সেটা শুধু কেন সামাজিক মাধ্যমের মধ্যে সংযুক্ত থাকবে? আমি যখন প্রতিবাদী নাটককে অভিনয় করব, আমার নাট্যকার যখন লিখবেন, পরিচালক যখন কথা বলবেন, আমার অসঙ্গতি যেমন তুলে ধরবো, তখন কেন সেটি দর্শক শুধু টিকিট কেটেই দেখবেন? অভিনেতা কেন অর্থ পাবেন না? এখন বলবেন যে এইগুলো জানাতে হলে কি অভিনেতাকে মানে টাকা দেওয়া জরুরি? তখনই জরুরি যখন নাটকটি তার পেশায় পরিণত হবে, তখন কিন্তু দায়বোধ বেড়ে যাবে। তখন কিন্তু পরিবার থেকে বলবে না যে এই তুই কি করতে যাস, স্ত্রী বলবে না ঘরে নেই বাচ্চার খাওয়ানোর মতো দুধ আর তুমি যাও থিয়েটার করতে, প্রতিবেশী বলবে না থিয়েটার করে তোমার ছেলে খালি উচ্ছন্নেই গেল, কি গোড়ার ঘাসটা কাটে সেটাই তো বুঝি না। আত্মীয় স্বজন বলবে না যে এই ছেলের দ্বারা তো জীবনে কিছু হবে না, পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ এসে বলবে না থিয়েটার করে এইরকম ছেলে বা মেয়ে আমরা ঘরে নিব না। এটাকে পেশার মর্যাদায় আনতে হবে, স্বীকৃত পেশা হতে হবে।
আবারও বলছি, আমি খুবই ছোট একজন অভিনয় শিল্পী থিয়েটারের। আমার জীবনে এমন কোনো থিয়েটার থেকে অর্জন নেই যেটা আমি খুব বড় মুখ করে বলতে পারবো, এবং বলতেও চাই না। থিয়েটার আসলে জায়গাটাই এমন, সেখানে কাজ করতে ভালো লাগে, যেখানে এই যে বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হই, বিভিন্ন ধরনের মানুষের মুখোশ নিজের মুখে পড়ে তার মুখোশটাকে খুলে ফেলার চেষ্টা করি, সেটাই আমার ভালো লাগে। তো এই ভালো লাগার জায়গা থেকে এখনো পর্যন্ত আমি অভিনয়কে পেশা হিসাবে নেবার জন্য নিয়মিত থিয়েটারে যেতে পারছি। পাশাপাশি হারাচ্ছি অপেশাদারী থিয়েটার চর্চার কারণে অনেক অনেক প্রতিভাবান থিয়েটার সহযোদ্ধাদের। আসলে বাংলাদেশের থিয়েটারের যে সকল অভিনয় শিল্পীরা আছেন, তারা তাদের দক্ষতার মাধ্যমে, সৃজনশীলতার কর্ম দ্বারা নান্দনিকভাবে এক একটি প্রযোজনা উপস্থাপন করে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি দারুণ দারুণ অসাধারণ, মানে যেটাকে বলে তাক লাগানো সংস্কৃতি, সংস্কৃতি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে পরিচয় করিয়ে দিবে, এটাই আসলে আমি মনে প্রাণে চাই। এবং শুধু তাই নয়, শুধু চাইলেই হবে না, এই চাওয়াটা আমার ধারণা, আবারও বলছি আমার ধারণা, অন্যভাবে কেউ নেবেন না, কেউ নেগেটিভলি মানে ভাববেন না। এবং আমার সাথে কোনো দ্বিমত থাকলে সেটা তো আমি একদমই মানে মনক্ষুণ্ণ হব না, চাইলে তর্ক করতে পারেন। যাই হোক, তো সেই জিনিসটি মানে সেই থিয়েটারটি তখনই সম্ভব হবে যখন বাংলাদেশ একটি পেশাদারি মানে থিয়েটার চর্চার দেশ হয়ে উঠবে। তাছাড়াও সম্ভব, আমি জানি সম্ভব। এখনো আমরা অনেক উন্নত, এখনো আমরা অনেক পরিশ্রম করি, এখনো আমরা সুন্দর সুন্দর নাটক মঞ্চায়িত করি, এবং বিশ্বের দরবারে আমাদের যথেষ্ট সুনাম আছে। কিন্তু তারপরও আমি মনে প্রাণে সকল সময় আমি থিয়েটারে দিয়ে দিতে চাই, এবং বলতে চাই থিয়েটার আমার শুধু নেশা নয়, আমার পেশাও বটে।